ব্যোমকেশের ঘরে বসে রয়েছি। ব্যোমকেশের গোটা মুখে চিন্তার ছাপ ফুটে উঠছে। মাঝে মাঝে আমি সেদিকে তাকিয়ে দেখছি ব্যোমকেশ হাতের ডায়েরিতে যেন কিছু লিখে চলেছে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই সময়টা মাঝে মাঝে বৃষ্টি হয়, তবে বিকেলের দিকে কিন্তু সেই বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকে। কলকাতা শহরে ঝড় বৃষ্টি হলে জল জমে যায় খুব সহজে, আর টানা একদিন বৃষ্টি হলে পরিস্থিতি যা দাঁড়ায় তা বলার মতো নয়। ব্যোমকেশের কাছ থেকে সেই ভুতুরে বাড়ির তদন্তের কথাটা শোনার পর থেকে আমার কেমন যেন মনে হচ্ছিল, এই কেসটাও কি তাহলে তেমনই এসে দাঁড়াবে, নাকি এখানে অন্য কিছু থাকবে। এই কলকাতা শহরে যে মাঝে মাঝে অপরাধের একটা চক্র মাথা ছাড়া দিয়ে ওঠে, তারা মাঝে মাঝে ভুলে যায় এই শহরে ব্যোমকেশ বক্সী নামে কেউ একজন রয়েছে। যে কাজটা পুলিশ করতে পারে না, কিংবা সাধারণ মানুষের পক্ষে করা খুব একটা সহজ কাজ নয়, সেই কাজটা ব্যোমকেশ করতে পারে। আর সেই কেসে ব্যোমকেশের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়ে আমার নিজেরও ভালো লাগে। ব্যোমকেশ মাঝে মাঝেই বলে, অজিত, এখন তোমায় সত্যান্বেষীর একজন যথার্থ সহকর্মী বলে আমি দাবি করতেই পারি। তোমায় আমি কখনোই আমার সহকারী বলে ভাবিনি, সবসময় সহকর্মী বলে ভেবেছি। সে কথা তুমি কি জানো? তবে তোমার উন্নতি হচ্ছে। এখন তুমি মাঝে মাঝে আমার অনেক কিছু বুঝতে পারো যা আমি চট করে ধরতে পারি না। হয়তো ভবিষ্যতে তোমার আরও উন্নতি হলে অজিত, তাহলে তোমায় সলভ করিয়ে দেখা যাবে। ব্যোমকেশ যখন এমন কথা বলে তখন একদিকে যেমন ভালো লাগে, তেমন অন্যদিকে মনে হয় সত্যিই যদি কোনো একদিন ব্যোমকেশের অনুপস্থিতিতে আমায় কোনো কেস সলভ করতে হয়, তাহলে সেদিন আমায় বেশ সমস্যায় পড়তে হবে। ব্যোমকেশের মতো করে আমি নিজে ভাবতেও পারবো না, আর তার মতো করে কাজ করতেও পারবো না। তবে এই যে ব্যোমকেশ আমার ওপর ভরসা করে, এই ব্যাপারটাই আমার কাছে অনেক। ঘরের চেয়ারের উপর বসে থাকতে থাকতে ব্যোমকেশ একটু পরেই বলল, অজিত, তুমি কি কিছু বুঝতে পারছো? মৃতদেহ দেখে তো মনে হলো খুনটা হয়েছে রাত্রির দিকে, তবে মৃত্যুর অস্ত্রটা কিন্তু আশেপাশে কোথাও পাওয়া যায়নি। তুমি আর দাসবাবু তো গোটা ঘরটা ভালো করে খুঁজে দেখলে, কোথাও তো কিছুই নেই। সে তো নেই, তবে আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি, মৃতদেহ দেখে তুমি কি কি ধারণা করতে পারছো? এখানে বলে রাখা দরকার, দাসবাবুর সাথে সেই ভুতুরে বাড়ির মৃতদেহ দেখে এসে তারপর মৃতদেহটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়ে আমরা এইমাত্র বাড়িতে ফিরে এলাম। তারপর ব্যোমকেশের সাথে বসেছি তার ব্যাপারে আলোচনা করতে। মৃতদেহ উপুর হয়ে পড়েছিল, তার মানে তার কাঁধে আর গলায় আঘাতটা করা হয়েছে পেছনের দিক থেকে। তবে ওই বাড়িতে কিন্তু ব্যালকনির উল্টো দিক থেকে আসার কোনো রাস্তা নেই। আসতে হবে সামনের দিক থেকে, অর্থাৎ মৃতদেহ যেদিকে পড়েছিল। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে উনি হয়তো ব্যালকনির একপাশে লুকিয়েছিল, আর ভদ্রলোক মানে তন্ময় রায় বাইরে বেরিয়ে আসার সাথে সাথেই তার ঘাড়ে আঘাত করা হয়েছে। অজিত, তুমি সবই দেখো, কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করো না। মৃতদেহটা নিয়ে আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি খুনির ব্যাপারে তুমি কোনো ধারণা করতে পেরেছো? যেমন একটা কথা মনে করো, ব্যালকনির উপরে কিন্তু শুকিয়ে যাওয়া সামান্য পায়ের ছাপ ছিল। কাল রাতে বৃষ্টি হয়েছে, তাই ওই বাড়ির উঠোনে কিংবা আশেপাশে নরম মাটিতে পায়ের ছাপ ছিল। ওই পায়ের ছাপ এবং ব্যালকনির পায়ের ছাপ কিন্তু একই। তার মানে তুমি বলতে চাইছো খুনি বাইরে থেকে এসেছে, ওখানে লুকিয়ে ছিল না। কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে তুমি মৃতদেহ পড়ে থাকার ধরনটা দেখেও কথা বলছো, কিন্তু ওটা হতেই পারে, এমনটা হতেও পারে খুনি খুন করার পরে মৃতদেহটা ওভাবে শুয়ে রেখেছে যাতে আমরা বিভ্রান্ত হই। আর মৃতদেহের পাশে কিন্তু একটা আধ খাওয়া সিগারেট পড়েছিল। তার মানে হামলাটা অতর্কিতে হয়েছে। কিন্তু এখন সমস্যা হলো, তার আশেপাশে বেশ কয়েকটা বাড়িঘর রয়েছে, তার মধ্যে দিয়ে খুনি এমন একটা সময় ওখানে এলো যখন খুব বেশি রাত হয়েছে বলে মনে হয় না। কারণ তাহলে ভদ্রলোক ঘরে ঘুমোতে যেতেন, কিন্তু তাহলে তাকে কেউ দেখলো না কেন? আশেপাশের লোকগুলো কিন্তু বলছিল ওই বাড়িটা নাকি ভুতুরে বাড়ি, ওখানে নাকি কেউ বেশি দিন থাকতে পারে না, কোনো রকম ভয় পায় নাকি। তাহলে ওই ভদ্রলোক এতদিন ধরে ওখানে ছিলেন কি করে? সেটাই তো হলো আমার প্রশ্ন, অজিত। ভদ্রলোক নিশ্চয়ই এই বাড়ির ভেতরে ব্যাপারটার কথা জানতেন, তাহলে সেখানে তিনি থাকতে এলেন কেন? আর ওই বাড়িটা তিনি ভাড়া নিলেনই বা কেন? এই বাড়ির মালিকের সাথে একবার কথা বলা দরকার, তাহলে কিছু একটা জানা যেতে পারে। আর ওই ভদ্রলোকের ব্যাপারেও খোঁজ খবর নিতে হবে। তার ঘর থেকে কিন্তু এমন কিছু পাওয়া যায়নি যা থেকে জানা যায় ওই ভদ্রলোক কি কাজ করেন।
আমার মনে হয় তিনি কোনো ব্যবসার সাথে যুক্ত ছিলেন, তবে সে ব্যাপারে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আমি একটু ভাবলাম আমরা ওখানে গিয়ে ঠিক কি কি দেখেছি। তারপরে বললাম, একটা কথা আমার মনে পড়ছে ব্যোমকেশ, হয়তো সেটা কেসে কোনো রকম সাহায্য করবে না, তবে তবে ব্যালকনির কয়েকটা জায়গায় বেশ পুরনো হয়ে আসা ইট বাইরে বেরিয়ে এসেছে। সেখানে কিন্তু একটা কাপড়ের টুকরো লেগেছিল বলে মনে হয়েছে, বুঝলে? যতদূর সম্ভব কারো পোশাক থেকে ছিঁড়ে গেছে ওটা। ব্যাপারটা আমিও দেখেছি অজিত, তবে আমি একটা কথা বলো তো, ওই ভূত প্রেতেরা সাদা কাপড় পরে কেন সবসময়? ব্যোমকেশের এই কথাটা শুনে আমি হেসে উঠলাম, কোনো উত্তরই দিতে পারলাম না। একটু পরে ও উঠে গিয়ে টেলিফোনে দাসবাবুর সাথেই বোধহয় কোনো বিষয় নিয়ে কথা বলল। তারপর আবার চেয়ারে এসে বসে সিলিংয়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। আমি উঠে পড়লাম। আগের কেসের ব্যাপারটা লিখে রাখতে হবে এই কদিনে। বেশ অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমার, কাজটা আমায় করে রাখতে হবে। সে কাজে তো আমায় আর কেউ সাহায্য করবে না। এর মাঝে 2 দিন কেটে গেল। ব্যোমকেশ আর দাসবাবু মিলে দুবার কোথায় যেন বেরিয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ তথ্য জোগাড় করছে এই কেসের ব্যাপারে তদন্ত করার জন্য। আমাদের তথ্য প্রয়োজন না হলে কোনো দিক থেকেই তদন্ত শুরু করা যাবে না। এই ভদ্রলোকের খুনটা কেন হলো আর তাকে খুনের পেছনের কারণ কি রয়েছে সেটা জানা দরকার। 3য় দিনের সকালের দিকে ব্যোমকেশ আমায় বলল, অজিত, আমায় একবার নিশিকান্তপুর যেতে হবে। এই তন্ময় রায়ের আসল বাড়ি নিশিকান্তপুরে। ব্যাপারটা তন্ময় রায়ের জিনিসপত্র থেকে কিছুটা জানা গেছে। তার কাছে দ্রুত চিঠি এসেছিল নিশিকান্তপুর থেকে। বোধহয় সেখানে তার পরিবার থাকে। তাদের কাছ থেকে যদি কিছু জানা যায় তাহলে সেটা জানতে হবে। তবে এর মধ্যে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ বলো তো ব্যোমকেশ? আমি দাসবাবুকে নিয়ে ওই ভুতুরে বাড়িটার পাশের একটা ভদ্রলোকের সাথে কথা বলেছি। তাকে গোটা সমস্যাটাই জানানো হয়েছে। আমি 2 শহরে থাকবো না, সেই 2 দিন তুমি ওই ভদ্রলোকের বাড়িতে থেকে ওই বাড়িটার দিকে নজর রাখবে। তবে কাজটা তোমায় করতে হবে সন্ধ্যের পর থেকে ভোরবেলা পর্যন্ত। দিনের বেলা ও বাড়ির উপরে পুলিশের পাহারা থাকবে, তবে সন্ধ্যের পর পুলিশের পাহারা রাখলে ব্যাপারটা চোখে লাগবে। তাই অপরাধীরা তখন আর কিছুই করার চেষ্টা করবে না। তোমায় তখন কাজটা করতে হবে। পারবে তো? আজ পর্যন্ত এমন কিছু হয়েছে ব্যোমকেশ যে তুমি আমায় কাজ দিয়েছো অথচ আমি সেটা করতে পারিনি? সে কথা নয় অজিত, তবে কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আমার মনে হয় সেখানে অপরাধীরা আবার ফিরে আসবে। সেখানে আমরা কিছু পাইনি, কিন্তু অপরাধীরা নিশ্চয়ই কিছু খুঁজে পাবে। যদি না পাই তাহলে কেসটা আমাদের অন্যভাবে ভাবতে হবে। এমন হতেই পারে তুমি নজর রাখলে অথচ কিছুই হলো না। তবে একটা সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। আরে তোমার কোনো চিন্তা নেই, আমি কাজটা ঠিকভাবেই করব। তবে তুমি কি সন্দেহ করছো বলো তো? প্রতিটা খুনের পেছনে একটা করে মোটিভ থাকে অজিত। এই খুনের পেছনেও একটা মোটিভ রয়েছে। সেই মোটিভটাই আমি খুঁজে বার করতে চাইছি। তোমার কাজটার উপর অনেক কিছু নির্ভর করছে অজিত। ঠিক সময় বৌঠান আমাদের ঘরে এসে ঢুকলো। তারপরে বলল, কি ব্যাপার বলো তো, তোমরা আবার নিজেদের মধ্যে কি নিয়ে এত সলা পরামর্শ করছো? সত্য, আমি 2 দিনের জন্য একবার শহরের বাইরে যেতে হবে, একটা ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। পুলিশের কাছে কি আর কেউ নেই যে বারবার তোমাকেই যেতে হয়? তুমি বুঝতে পারছো না সত্য, শহরে একটা খুন হয়েছে। একটা ভুতুরে বাড়িতে এক ভদ্রলোককে খুন করা হয়েছে। তবে সবাই বলছে কাজটা নাকি কোনো মানুষ করেনি। বৌঠান একটু অবাক হয়ে আমাদের সামনের ফাঁকা চেয়ারটায় বসে পড়ল। তারপরে বলল, মানুষ করেনি? মানুষ করেনি মানে তাহলে কে করেছে? যে বাড়িতে খুন হয়েছে তার আশেপাশের লোকেরা বলছে ওই বাড়িতে নাকি মাঝে মাঝে ভূত দেখা যায়, আর সেই এই কাজটা করেছে। এখন মানুষ অপরাধী ছেড়ে তোমায় ভূতের পেছনে ছুটতে হবে নাকি? সত্য, এইসব কোনো কিছুর মধ্যে ভূতের ব্যাপার নেই। তোমার কি মনে হয় ভূত কখনো ছুরি দিয়ে খুন করতে পারে? ধরো মেনে নিচ্ছি ভূত আছে, তাহলে তাকে মানুষ খুন করতে ছুরি ব্যবহার করতে হবে কেন? আর তার পায়ের ছাপ ব্যালকনিতে, এমনকি বাড়ির বাইরে মাটিতে পাওয়া যাবে কেন? তদন্তে তোমরা কতদূর এগোলে? ব্যোমকেশ ইজি চেয়ারে হেলান দিয়ে 2 হাত মাথার পিছনে জোর করে বলল, এখনো কিছুই বুঝে উঠতে পারছি না সত্য। সেই কারণেই আমায় একটু বেরোতে হবে। যে ভদ্রলোক খুন হয়েছে তার ব্যাপারে একটু খোঁজ খবর করতে হবে। ঠাকুরপো তোমার সঙ্গে যাচ্ছে নাকি? না সত্য, তোমার চিন্তা নেই। তোমার ঠাকুরপোকে এবার নিয়ে যাচ্ছি না, আমি একাই যাব। তোমার ঠাকুরপোর এখানে কিছু কাজ রয়েছে, তাকে সেগুলো করতে হবে। এতটা যখন বললে তাহলে বাকিটাও খুলে বলো না। বৌঠান, ব্যোমকেশ আমায় ওই ভূতের বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে যাচ্ছে। রাতের বেলা ওখানে ভূত আসে নাকি সেটা আমায় দেখতে হবে। বৌঠান যেন একটু অবাক হলো, আবার তারপরে একটু অবাক গলায় বলল,
তার মানে তোমরা কি মেনে নিয়েছো যে ওই বাড়িতে ভূত আছে? ভূত থাকুক আর যেই থাকুক না কেন, সেটা অজিত লক্ষ্য রাখবে, আমি অন্য কাজ করব। আমি উঠি, বুঝলে, আমি একটু বেরোতে হবে, কিন্তু একটা কাজ বাকি আছে, সেগুলো সেরে আশা করছি আজকেই আমি বেরিয়ে পড়ব। এরপর আমাদের আর কোনো কথা হলো না। ব্যোমকেশ নিজের সময় বেরিয়ে পড়লে আমায় ভালো করে বুঝিয়ে দিয়ে গেল কি করতে হবে। আমিও ব্যাপারটা বুঝে নিয়েছিলাম, তাই সেদিন সন্ধ্যা হওয়ার একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেই ভদ্রলোকের বাড়িটা ব্যোমকেশ আমাকে ঠিকমতো বলে দিয়েছিল। তার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলতেই দেখতে পেলাম ব্যোমকেশ তাকে সবই বুঝিয়ে রেখেছে। ভদ্রলোক আমায় দেখিয়ে দিলেন ঠিক কোথায় বসে আমি নজর রাখতে পারবো। ওই বাড়ির জানালা থেকে সেই ভুতুরে বাড়িটা প্রায় ভালোভাবেই দেখা যায়। আমি সেখানে বসলাম। একভাবে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। জানালার কাছে বসে জানালাটা সামান্য ফাঁক করে নজর রেখে চলেছি অনেক রাত পর্যন্ত, কিন্তু তেমন কিছুই হলো না। বসে থাকতে থাকতে একসময় আমার চোখে ঘুম জড়িয়ে আসছিল, বারবার ঘুমটা ভেঙে যাচ্ছিল। আমি প্রায় বসে বসে বাড়ির দিকে নজর রাখলাম। মাঝে মাঝে আশেপাশের লোকজনের চাপা শব্দ ভেসে আসছিল, তবে ওই বাড়িতে কিন্তু কিছুই দেখতে পেলাম না। একবার মনে হলো যেন ব্যালকনিতে একটা ছায়া নড়ে উঠল, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি কোথাও কিচ্ছু নেই। বাড়ির ব্যালকনিটা এখান থেকে ভালোভাবে দেখা যায়। গোটা বাড়িটা অন্ধকার হয়ে আছে, এদিকে আলো আসার কোনো উপায় নেই। আকাশের চাঁদের আলোয় যতটুকু দেখা যায় ততটুকুই গোটা রাত অপেক্ষা করেও কিন্তু কিছুই হলো না। ভোরবেলার দিকে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পরদিন সকালে দাসবাবু একবার টেলিফোন করেছিলেন। আমার কাছ থেকে খবর নিতে চাইলেন ওই বাড়িতে আমি কিছু দেখতে পেয়েছি কিনা। তা আমি বললাম, গোটা রাত মশার কামড় ছাড়া আর কিছুই পাইনি দাসবাবু। আসলে বাড়িটার আশেপাশে এমন জঙ্গল রয়েছে যে মশার ভীষণ উপদ্রব। কিন্তু ব্যোমকেশবাবু অনুমান করেছিলেন ওই বাড়িতে কেউ না কেউ আসবে। আপনি তাহলে আজকের রাতটা নজর রেখে দেখুন, আশা করছি কাল সকালেই ব্যোমকেশবাবু এসে পড়বেন। তবে ব্যোমকেশবাবু কিছু খবর পেয়েছেন কিনা সেটা এখনো জানতে পারিনি। আচ্ছা, মৃতদেহ কি পোস্টমর্টেম করা হয়ে গেছে? কিছু জানতে পারলেন? ঘাড়ের উপর আঘাতটাই প্রথমে করা হয়েছে, তবে একটা অনুমান পুলিশের ডাক্তার করতে পারছে যে ঘাড়ের উপর আঘাতটা করার বেশ কিছু সময় পরে কিন্তু গলার নলটা কাটা হয়েছে। মাঝখানে এতটা সময় অপরাধী কেন নষ্ট করলো সেটাই বুঝতে পারছি না। অপরাধী? তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে কাজটা কোনো মানুষ করেছে? মৃতদেহের হাতের নখের মধ্যে মানুষের চুল আর মাংস পাওয়া গেছে। মনে হয় হাতাহাতির সময় কোনোভাবে তন্ময় রায়ের একটু বড় নখের মধ্যে অপরাধীর শরীরের কোনো একটা অংশ এসেছিল। তখনই তার শরীরের একটা আঁচড় লাগে, আর সেই সময় তার নখের মাংস, আসলে মাংস নয়, চামড়ার কিছুটা অংশ উঠে আসে। এবার যদি অপরাধী ভূত হয় তাহলে তো তার কোনো শরীর নেই অজিতবাবু। তাই এক্ষেত্রে আমরা অনুমান করে নিচ্ছি কাজটা কোনো মানুষ করেছে। আমি একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম। ব্যোমকেশ বলেছিল কাজটা কোনো মানুষ করেছে। এখন পোস্টমর্টেম রিপোর্ট থেকেও সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাই মনে মনে কিছুটা শান্তি পেলাম যে আমায় অন্তত ও বাড়িতে ভূতের ওপর নজর রাখতে হবে না। সেদিন সন্ধ্যাবেলা আগের মতোই সেই জানালাটার কাছে গিয়ে বসলাম অনেক রাত পর্যন্ত। তেমন কিছুই হলো না। আবার চোখ ঘুমে জড়িয়ে আসছিল, একটু চোখটা বন্ধ হয়ে এসেছিল মনে হয়। হঠাৎ করে কি মনে হলো চোখটা খুলে ফেললাম, আর তখনই দেখতে পেলাম ব্যালকনির সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে, আর তার উপরে একটা সাদা কাপড়। সাদা কাপড়টা যে কোনো সাধারণ একটা পোশাক সেটা বোঝাই যাচ্ছিল। আগেই বলেছি আকাশে চাঁদের আলো রয়েছে, আর চাঁদের আলো এই বাড়ির ব্যালকনির উপর সরাসরি এসে পড়ছে। সাদা পোশাক পরা যেই হোক না কেন, সে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে কিছু একটা করছে বলে মনে হলো। ব্যোমকেশ আমায় বলে দিয়েছিল যদি ওখানে কাউকে দেখা যায় তাহলে তেমন কিছু না করে ব্যাপারটা দেখতে। তাই আমিও জানালার পাল্লাটা আর একটু ফাঁক করে সামনের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। একটু পরেই কিন্তু যে এসেছিল সে ব্যালকনির অন্যদিকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার আমার মনের মধ্যেই রয়ে গেল,
ব্যালকনির ওদিক থেকে তো নিচে নামা যায় না। ওদিকে ছাদে যাওয়ার একটা সিঁড়ি রয়েছে বটে, সেই সিঁড়ি দিয়ে তো ছাদে ওঠা যাবে, নিচে নামা যাবে না। এমনটা ভেবে চলেছি, হঠাৎ করে বিদ্যুৎ পৃষ্ঠের মতো আমার একটা কথা মনে পড়ে গেল। আর তারপরেই বুঝতে পারলাম সেদিন কেন অপরাধী সামনের দিক থেকে আসার পরেও আমার মনে হয়েছিল সে পেছনের দিক থেকে আক্রমণটা করেছে। তবে এখান থেকে বাড়ির পেছনের দিকটা ভালোভাবে দেখা যায় না। তবুও আমি যতটা পারলাম দেখার চেষ্টা করলাম, কিন্তু আর কিছুই দেখা গেল না। তারপর হঠাৎ করেই মনে হলো বাড়ির ছাদে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা দেখতে গিয়ে জানালার পাল্লাটা আরো বেশি ফাঁক করেছি। এমন সময় ছাদে দাঁড়িয়ে থাকা লোকটা আমার দিকে ঘুরে তাকালো। তারপর হঠাৎ করেই ছাদের উল্টো দিকে যেন দৌড়তে শুরু করলো। আমি বুঝতে পারলাম না আমার এখন কি করা উচিত। এখান থেকে বেরিয়ে গিয়ে সেই বাড়ির ভেতরে ঢোকা যায়, কিন্তু আমার কাছে কোনো অস্ত্র নেই। অপরাধীর কাছে কোনো অস্ত্র থাকলেও থাকতে পারে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে মনে হলো। তাই আমি জানালাটা পুরোটা খুলে দিয়ে যতটা দেখা যায় দেখার চেষ্টা করলাম, কিন্তু আর কিছুই দেখা গেল না। আমি মনে মনে নিশ্চিন্ত হয়ে গেলাম। অপরাধী মানুষ, কারণ তাকে আমায় দেখে ভয় পেয়ে দৌড়তে হয়েছে উল্টো দিকে। ব্যোমকেশ পরদিন দুপুরে ফিরে এলো। তাকে সমস্ত ব্যাপারটা জানাতেই ব্যোমকেশের মুখটা কেমন যেন একটু হাসি হাসি বলে মনে হলো। আমার কথা শেষ হতে এসে বলল, অনুমানটা আমি ঠিকই করেছিলাম অজিত। ও বাড়িতে কেউ না কেউ আসবে, তার মানে ও বাড়িতে কিছু একটা আছে, এমন কিছু একটা যেটা আমরা দেখিনি। কিন্তু ও বাড়ির ঘরটা তো আমরা ভালো করে খুঁজে দেখেছিলাম। যদি কিছু থাকতো তাহলে তো সেটা আমাদের নজরে পড়তো। একবার ভালো করে ভেবে দেখো, যদি কিছু না থাকতো তাহলে অপরাধী আবার ফিরে আসছে কেন? আর তাছাড়া পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃত লোকটার সাথে অপরাধের হাতাহাতি হয়েছিল, আর ঘাড়ে আঘাতের বেশ কিছুক্ষণ পরে গলায় আঘাত করা হয়েছে। তার মানে অপরাধীর সাথে তন্ময় রায়ের বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। কিন্তু অত রাতে তাদের কোন বিষয় নিয়ে কথা হলো? তাহলে কি ও বাড়িতে যেটা আছে সে বিষয়ে অপরাধী তাহলে সেটাই কি নিতে এসেছিল? শেষের কথাগুলো ব্যোমকেশ যেন নিজের মনেই বলল বলে মনে হলো। আমি চুপ করে বসে রইলাম। কাল রাতে যতটা আমি দেখেছি সবটাই ব্যোমকেশকে খুলে বলার চেষ্টা করেছি, কিন্তু এখানে আমাদের একটা সমস্যা হয়ে গেল। অপরাধী বুঝতে পেরেছে ওই বাড়ির উপর নজর রাখা হচ্ছে। তাহলে অপরাধী আবারও বাড়িতে খুব শিগগিরই আসবে বলে তো মনে হয় না। ব্যোমকেশও বাড়ির আশেপাশে পুলিশি পাহারা বসিয়ে দিল। রাতের বেলা সে বাড়ির উপর নজর রাখতে ওই পাশের বাড়ির ভদ্রলোককে বলে দেওয়া হলো। ব্যোমকেশ অন্য একটা কাজ করতে লাগলো। তন্ময় রায়ের ব্যাপারে আরও খোঁজ খবর নিতে লাগলো, কিন্তু তার ব্যাপারে আমায় এসে কিছুই বলেনি। দাসবাবুর সাথে তার বোধ হয় এই নিয়ে কথা হয়েছে বটে, কিন্তু আমি নিজে কিছুই জানি না। এরপর প্রায় একটা সপ্তাহ কেটে গেল। ব্যোমকেশ নিজে আমায় কিছু বলছিল না, তাই আমিও কিছু জানতে চাইছিলাম না। একসময় মনে হলো ব্যোমকেশ বোধ হয় কেসটার ব্যাপারে ভুলেই গেছে। তাই একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে তার ঘরে বসে থাকতে থাকতে বললাম, এই ব্যোমকেশ, ওই ভুতুরে বাড়ির কেসটা কি তুমি ছেড়ে দিলে? কেন বলো তো? না, কেসের ব্যাপারে তুমি কিছু করছো বলে তো মনে হচ্ছে না। নতুন কোনো সূত্র খুঁজে পেয়েছো কি? তন্ময় রায়ের ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। লোকটা খুব একটা সুবিধার ছিল বলে মনে হচ্ছে না। ভদ্রলোক নিজের গ্রাম ছেড়ে অনেকদিন আগেই কলকাতায় এসেছে। তাহলে সে এতদিন ছিলেন কোথায়, আর তার আসল ব্যবসাটা কি? তার ব্যবসা যে খুব একটা সহজ পথে নয় সেটা বোঝাই যাচ্ছে। তুমি জানো অজিত, আমার কয়েকজন গুপ্তচর রয়েছে। তারা খবর দিয়েছে তন্ময় রায়ের সাথে অপরাধীদের কিছু একটা সম্পর্ক রয়েছে। আর সম্প্রতি অর্থাৎ মাসখানেক আগে শহরে একটা বড় চুরি হয়েছিল। বেশ কিছু সোনার জিনিসপত্র আর বেশ কিছু টাকাও চুরি হয়েছে। পুলিশের অনুমান সেই সমস্ত কিছুর সাথে তন্ময় রায়ের একটা যোগ রয়েছে। একটা গোটা দল পিছনে রয়েছে, তবে চুরি করা জিনিসগুলো কোথায় গেল সেগুলো কিন্তু উদ্ধার করা যায়নি এখনো। তোমার কি মনে হয় সেগুলো ওই বাড়িতে কোথাও আছে? একটা সন্দেহ যে হচ্ছে না তা নয়, তবে ও বাড়িতে এখনো তল্লাশি চালাতে যাওয়া যাবে না, তাহলে অপরাধীরা সাবধান হয়ে যাবে। আমি চাইছি ওই বাড়িটাকে কয়েকদিন অরক্ষিত অবস্থায় রেখে দেবো। তবে পুলিশের পাহারা রয়েছে, সেটা অপরাধীদের বোঝার কথা নয়। কিন্তু অপরাধীরা একটা ভুল না করলে এই কেসে কিছুই করা যাবে না। তাই আমি অপেক্ষা করছি তাদের একটা ভুল পদক্ষেপের। আর তারা যদি ওই বাড়িতে না আসে?
আসবে অজিত, আসবে। যখন ওরা দেখবে পুলিশ এমনকি আমি কেস থেকে হাত গুটিয়ে নিয়েছি, তখন ওরা নিশ্চয়ই ও বাড়িতে আসবে। আর তখনই কিছু একটা করা যাবে, তার আগে নয়। এই কেসে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। তবে তন্ময়েরা এর আগে কোথায় থাকতেন এবং কাদের সাথে মেলামেশা করতেন সে ব্যাপারটা আমরা খোঁজ খবর চালাচ্ছি। সেখান থেকে কিছু একটা বেরিয়ে এলেও আসতে পারে। ব্যোমকেশের কথা শুনে আমি বুঝলাম ব্যোমকেশ সত্যিই অপেক্ষা করছে। এই কেসের ব্যাপারে এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। তখন আমি আর তাকে বিরক্ত করলাম না। আমি নিজের মতো নিজের কাজ করতে লাগলাম। ব্যোমকেশ নিজের মতো তার নিজের কাজ করতে লাগলো। এর মধ্যে একদিন দাসবাবু আমাদের বাড়িতে এলেন। আমিও সেখানেই ছিলাম। চা শেষ করে দাসবাবু বললেন, আপনি নিশ্চিত ব্যোমকেশবাবু যে অপরাধীরা ওই বাড়িতে আবার আসবে? আর ওই বাড়িতে কিছু একটা লুকিয়ে রাখা হয়েছে, সেটা আপনি এত নিশ্চিতভাবে কি করে বলছেন? আমি শহর ছেড়ে বাইরে যাওয়ার আগে অজিতকে বাড়িটা পাহারা দিতে বলেছিলাম, এটাই দেখার জন্য যে ও বাড়িতে কেউ আসে নাকি। একটা কথা আপনি ভেবে দেখুন, যে বাড়িতে একটা খুন হয়েছে, সে বাড়িতে অপরাধীরা আবার আসবে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণে আসবে, আর সেটাই আমি দেখতে চাইছিলাম। এখন যখন সেটা হয়েছে তখন তারা আবারও বাড়িতে আসবে। পুলিশের পাহারা আপনি একটু কমিয়ে দিন। প্রয়োজন হলে যে কোনো একজনকে ওই আশেপাশের কোনো একটা বাড়িতে থেকেও বাড়িতে নজর রাখতে বলুন। সেদিন যে এসেছিল সে হয়তো ঘরের তালাটা খুলতে পারেনি, সে বুঝতে পারেনি ও বাড়ির ঘরে তালা থাকবে। এরপরে যখন সে আসবে কিংবা অন্য কেউ এলে সে কিন্তু তৈরি হয়েই আসবে। তাহলে ব্যাপারটা ঠিক কবে হবে সে বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? সেটা বলা মুশকিল দাসবাবু। ব্যাপারটা আজ রাতেও হতে পারে কিংবা পরেও হতে পারে। এখানে আমি কিছুই অনুমান করতে পারছি না, তবে অপরাধী যে আসবে সেটা অনুমান করতে পারছি। দাসবাবু বোধহয় খানিকটা হতাশ হয়েই ফিরে গেলেন। তারপরে একদিন ব্যোমকেশ আর আমি বাড়ি থেকে বেরিয়ে সেই ভুতুরে বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম। ভুতুরে বাড়ির সেই ব্যালকনিটার কাছে এসে দেখতে পেলাম ঘরের দরজায় আগের মতোই তালা ঝুলছে। ব্যালকনির পেছনের দিক থেকে সিঁড়ি উঠে গেছে ছাদে। আমি ব্যোমকেশকে নিয়ে সেদিকে গেলাম আর বললাম, আমার মনে হয় অপরাধী সেদিন বাড়ির উঠোন থেকে ভেতরে এলেও পালাবার সময় বোধহয় এই ছাদ দিয়ে, তারপরে ছাদের পেছনে যে গাছটা রয়েছে সেখান থেকে নেমে গিয়েছিল। কারণ উঠোনে যে পায়ের ছাপ পাওয়া গেছে সেটা শুধুমাত্র আশার, এমনকি ব্যালকনিতেও সেই একই রকম পায়ের ছাপ পাওয়া গেছে। চলে যাওয়ার পায়ের ছাপ কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এটার কারণ কি সেটাই বুঝতে পারলাম না। অপরাধীর পালাবার এত তাড়া ছিল কেন? এটা একটাই কারণ হতে পারে অজিত, সেদিন অপরাধীকে কেউ দেখতে পেয়েছিল। কিন্তু আশেপাশের লোকেদের সাথে তো আমরা কথা বলেছি। তাহলে যদি তাকে কেউ দেখতে পায় তাহলে সেদিন কেউ জানালো না কেন? আর যদি ভূতের ব্যাপারটাই কেউ মনে করে ভয় পায় তাহলে তো সেটা আমাদের জানানো দরকার ছিল, কিংবা পুলিশকে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ করে বলল, অপরাধীকে কেউ দেখেছিল অজিত, না হলে তাকে ছাদ থেকে পালাতে হবে না। এখান থেকে গাছের ডাল বেয়ে নিচে নামা খুব একটা সহজ কাজ নয়। যদিও মনে করি অপরাধী এই কাজ খুব ভালোভাবে করতে পারে, তবুও এতটা ঝুঁকি সে নেবে না। খুনটা রাতের বেলা হয়নি। ব্যোমকেশের এই কথায় আমি এবার একটু অবাক হয়ে গিয়ে বললাম, খুনটা রাতের বেলা হয়নি? তাহলে কখন হয়েছে? খুনটা হয়েছে সন্ধ্যের দিকে। ওই ভদ্রলোককে রাতের বেলা কিন্তু কেউ ব্যালকনিতে এসে দাঁড়াতে দেখত না। সে ব্যালকনিতে এসে দাঁড়াতো সন্ধ্যের দিকে, আর সেই সময় খুনটা হয়েছে। আর আমার মনে হচ্ছে খুনি খুন করার অভিপ্রায় নিয়ে তার কাছে আসেনি, এসেছিল অন্য কোনো কারণে, পরে বাধ্য হয়ে খুন করেছে। কেউ তো দেখেছে অজিত, কেউ তো দেখেছে। আমরা ছাদের ওপর দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। যে বাড়িতে আমি রাতের বেলা ছিলাম তার উল্টো দিকের একটা বাড়ির জানালার দিকে নজর পড়তেই ব্যোমকেশ বলে উঠল, ওই বাড়ির জানলাটা থেকে এই ব্যালকনিটা বোধহয় ভালোভাবে দেখা যায়, তাই না অজিত? কিন্তু জানলাটা বন্ধ রয়েছে। এমন সময় ঘরের জানলা এমনভাবে বন্ধ করে কেউ রাখবে না। ব্যাপারটা একটু সন্দেহজনক বলে মনে হচ্ছে। চলো তো। ব্যোমকেশের কথায় আমি অবাক হলাম। ব্যোমকেশ ওই বাড়ির জানালাটা নিয়ে হঠাৎ পড়ল কেন? সে বাড়ির জানালা থেকে বাড়ির ব্যালকনি দেখা যেতেই পারে, কিন্তু সেটা নিয়ে এত সন্দেহ করার কি হয়েছে? ব্যোমকেশের কথায় আমি আর ব্যোমকেশ সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দরজার কড়া নাড়লাম। বাড়ির ভেতর থেকে এক বয়স্ক ভদ্রলোক বাইরে বেরিয়ে এসে আমাদের দেখে বললেন, আরে ব্যোমকেশবাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। ক্ষমা করবেন, আমাদের বসার সময় নেই, একটা কথা জানতে এসেছি আমরা। বলুন ব্যোমকেশবাবু, কী জানতে চান? তবে ওই খুনের ব্যাপারটা কি কোনো তদন্ত করতে পারলেন?
দেখুন ব্যোমকেশবাবু, মানুষ খুন করলে সে ব্যাপারে তদন্ত করা যায়, কিন্তু ভূতের ক্ষেত্রে কি সেটা হয়? আপনার মনে হতেই পারে ভূত খুন করেছে, কিন্তু আমার মনে হচ্ছে কোনো মানুষই খুন করেছে, আর সেই ব্যাপারেই আপনার সাথে কথা বলতে চাইছি। আচ্ছা, আপনার ওই দোতলার ঘরের জানলাটা এই সময় বন্ধ কেন? ও ঘরে কি কেউ থাকে না? ও ঘরে ও ঘরে আমার ছেলে থাকে ব্যোমকেশবাবু। আসলে ছেলে মাসখানেকের জন্য শহরের বাইরে গেছে, আর সে ওই ঘরে থাকে। তাই ও ঘরে আমাদের আর যাওয়ার প্রয়োজন খুব একটা পড়ে না, তাই দরজা জানলা সবই বন্ধ। আপনার ছেলে শহরের বাইরে গেল কখন? ওই যে যেদিন ওই বাড়ির ভদ্রলোক মানে তন্ময় রায় খুন হলেন, সেদিন অনেক সকালেই আমার ছেলে বেরিয়ে পড়েছে। তবে তখন তো আর জানা যায়নি খুনটা হয়েছে, সেটা তো জানা গেছে অনেক পরে। আপনার ছেলেটি কবে ফিরবে? আর আপনার ছেলের সাথে কি একবার কথা বলা যায়? টেলিফোনে কথা বললে হবে? তার মানে সে যেখানে গেছে সেখানকার টেলিফোন নাম্বারটা যদি আমাদের দেন। ওর মাসির বাড়িতে গেছে। আসলে ওখানে একটা কাজের কথা চলছে, তাই ওখানে মাসখানেক থাকবে। আমি ওখানকার টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি। কিন্তু কি ব্যাপার বলুন তো ব্যোমকেশবাবু, আপনি কি কিছু সন্দেহ করছেন? তেমন কিছু নয়, সেদিন রাতেও তো ওই বাড়িতেই ছিল। কিছু দেখেছে নাকি সে ব্যাপারে একটু কথা বলতাম। জগন্নাথ বাবুর কাছ থেকে তার ছেলের বর্তমান টেলিফোন নাম্বারটা নিয়ে আমরা চলে এলাম। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল, তাই বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই তন্ময় রায়ের একটা দোকান রয়েছে তুমি বলেছিলে না? আর সেই দোকানে একটা কাজের লোক রয়েছে, যে লোকটি সেদিন প্রথম মৃত দেখেছিল। সেই লোকটার ব্যাপারে তো কোনো কিছু বললে না। অজিত, তোমায় ব্যাপারটা বলা হয়নি। আসলে সেদিন রাতে লোকটা হঠাৎ করেই গাড়ি চাপা পড়েছে। কোনো একটা গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ভদ্রলোককে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। তবে লোকটা বলেছিল গাড়িটা নাকি তাকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে আশেপাশে খুব একটা লোকজন ছিল না। একটা পানবিড়ির দোকানের লোক ছুটে এসেছিল, তবে তার আগেই গাড়িটা নাকি অনেক দূরে চলে গেছে। তার মানে কি ওই লোকটা কিছু জানতো? গোটা ব্যাপারটাই কাকতালীয় হতে পারে অজিত। শহরে তো মাঝে মাঝেই কত লোক গাড়ি চাপা পড়ছে। এমনই হতে পারে, আবার এটাও হতে পারে তাকে কোনোভাবে খুন করা হয়েছে। তুমি বলেছিলে তন্ময় রায়ের কাজের ব্যাপারে কোনো কিছুই বুঝতে পারছো না। তার তো একটা দোকানের ব্যবসা রয়েছে, তাহলে? ওটা ওনার আসল ব্যবসা নয়। দোকান খুব একটা ভালো চলতো না, তবুও দোকানটা খুলে রাখা হয়েছিল। আসলে ওটা বোধহয় দেখানোর জন্য, না হলে সবার সন্দেহ হতে পারে ভদ্রলোক সারাদিন বাড়িতে কেন থাকেন, কোনো কাজকর্ম করেন না। ওটা আসলে একটা সামনে রাখা আয়নার মতো, যে আয়নাটা রাখলে আয়নার পেছনে কি হয়ে চলেছে সেটা দেখা যাবে না। আচ্ছা ব্যোমকেশ, এমনটা হতে পারে না ভদ্রলোক মানে সেই জিনিসটা যেটা অপরাধী খুঁজতে এসেছিল সেটা তার দোকানেই কোথাও রেখে দিয়েছে, দোকানের লোকটি সেটা বুঝতে পারেনি, কিন্তু তন্ময় রায় সেটা জানতো, আর অপরাধীও সেটা বুঝতে না পেরে তার বাড়িতে খুঁজতে এসেছিল। সে সময় হাতাহাতিতে খুনটা হয়, কিন্তু তারপরে অপরাধী বারবার ওই বাড়িতে আসছে। তার একটাই কারণ হতে পারে যে সেই জিনিসটা সে এখনো খুঁজে পায়নি। তুমি তো এটা নিজেই বলেছ। তুমি ভুল করছো অজিত, দোকানটাও আমরা খুঁজে দেখেছি, কিন্তু সেখানে এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি যেটা দামি কিছু বলে মনে হতে পারে, যেটার জন্য তন্ময় রায়কে খুন হতে হলো। আমার মনে হয়েছিল চেষ্টার ব্যাপারে হয়তো কোনো একটা সূত্র আমি অনুমান করতে পেরেছি, কিন্তু ব্যোমকেশের এই কথাটায় আমার এই ভাবনাটাও নস্যাৎ হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। একটা ব্যাপার মনে হচ্ছিল যে সেই চুরি যাওয়া সোনার জিনিসপত্র, এমনকি টাকা পয়সা, সমস্ত কিছুই হয়তো তন্ময় রায়ের কাছে লুকোনো ছিল, কিন্তু সেটা কোথায় রয়েছে যার জন্য অপরাধী বারবার ফিরে আসছে, যার জন্য ব্যোমকেশ অপেক্ষা করছে। কোথায় কোথায় কিছুই বোঝা যাচ্ছিল না, কিছুই বেরিয়েও আসছিল না। সেদিন বাড়িতে ফিরে ব্যোমকেশ সেই টেলিফোন নাম্বারে টেলিফোন করে জগন্নাথ বাবুর ছেলে জগদীশকে খোঁজে, কিন্তু জানা যায় সে সেই মুহূর্তে বাড়িতে নেই। সেদিন রাত্রের দিকে জগদীশ নিজেই টেলিফোন করে ব্যোমকেশকে তাদের কথাবার্তা হওয়ার পরে ব্যোমকেশ আমার সামনে এসে বসে বলে, অজিত, আমার অনুমান খুব একটা মিথ্যে ছিল না। সেদিন রাতে ওই জানলাটা খোলা ছিল, আর সেই জানলা দিয়ে জগদীশ ওই ব্যালকনিতে সাদা কাপড় পরা কাউকে দেখেছিল। জগদীশের সাথে তার চোখাচোখি হতেই সে ছাদের সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যায়। তবে তুমি খেয়াল করে দেখবে, ওই জানলা থেকে বাড়ির সামনের দিকটা, এমনকি ব্যালকনিটা দেখা গেলেও পেছনের দিকটা কিন্তু ভালোভাবে দেখা যায় না। আমার মনে হয় জগদীশ দেখতে পেয়েছিল বলেই সে তাড়াতাড়ি ছাদের দিক থেকে পালিয়ে গিয়েছে। সবই বুঝতে পারছি ব্যোমকেশ, কিন্তু এখন তুমি কি করতে চাইছো?
অপরাধীকে ধরার কোনো রাস্তা কি তোমার কাছে আছে? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। তার মৌন থাকার কারণ আমি বুঝতে পারছিলাম। ব্যোমকেশ কেসটা নিয়ে এখন ভালোভাবে কিছুই বুঝে উঠতে পারেনি। সে বুঝতে পেরেছে ওই বাড়িতে কিংবা তন্ময় রায়ের কাছে এমন জিনিস লুকোনো আছে যেটা অপরাধীদের চাই, আর সেটা নিশ্চয়ই দামি কিছু একটা হবে। তার জন্য অপরাধীরা আবার ওই বাড়িতে আসবে, কিন্তু সেটা কবে হবে সেটাও ব্যোমকেশ কিছুই বলতে পারছিল না। আমি আর ব্যোমকেশকে সে সময় ঘাটাতে চাইছিলাম না, তবে ব্যোমকেশ নিজেই বলল, কিছুই বুঝতে পারছি না অজিত, কি করা উচিত। একবার মনে হচ্ছে আমাদের একটা ভুলের জন্য যদি অপরাধী ওই জিনিসটা নিয়ে বেরিয়ে যায়, একটা কাজ করা যেতে পারে, ওই বাড়িটা গিয়ে খুঁজে দেখে জিনিসটা বার করে নেওয়া যেতে পারে, কিন্তু তাহলে অপরাধীদের আর ধরা যাবে না। তাই আমি ওই কাজটা করতে চাইছি না। অপরাধীদের ধরতে গেলে এইটুকু তো করতেই হবে ব্যোমকেশ। তুমি চিন্তা করো না, ও বাড়ির আশেপাশে তো পুলিশের পাহারা রয়েছে। সে তো আছে অজিত, তবুও কেমন যেন মনে হচ্ছে কেসটা মনে হয় আমি সমাধান করতে পারবো না। অপরাধীকে ধরতে না পারলে কেসের সমাধান হবে না, তবে তাতে আমার কোনো আপত্তি নেই। সব কিছু সমাধান হবেই এমনটা তো নয়। এর আগেও এমন কিছু কেস আমার হাতে এসেছে যেগুলোর আমি সমাধান করতে পারিনি, তবে তার শেষ পর্যন্ত গিয়েছি। এই কেসটাও যদি তেমনই হয় তাহলেও সমস্যা নেই, তবে লুকিয়ে রাখা জিনিসটা খুঁজে বার করতে হবে। আমি নিশ্চিত অজিত, চুরি যাওয়া সেই সোনার জিনিসগুলোই লুকোনো আছে। টাকাগুলো হয়তো আর পাওয়া যাবে না, কিন্তু সোনার জিনিসগুলো পাওয়া যাবে। তুমি তো তোমার দিক থেকে সবটাই চেষ্টা করছো, তাহলে এর পরেও যদি কিছু না হয় তাহলে তো আর কিছু করার নেই। আর আমি জানি ব্যোমকেশ, তুমি তোমার কেসের ব্যাপারে তদন্তে কখনই কোনো খামতি রাখো না। ঠিক সেই সময় বৌঠান এসে আমাদের ঘরে ঢুকলো। চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, কি ব্যাপার, মুখটা এমন লাগছে কেন? সত্য মনে হচ্ছে এই কেসটার সমাধান আমি করতে পারবো না। অপরাধী ধরা দিতে চাইছেই না। এমন কোনো সূত্রই নেই যেটা থেকে অপরাধীকে খুঁজে বার করা যাবে। তন্ময় রায় মারা গেছে, তার কাজের ছেলেটিও মারা গেছে। এমন কেউ নেই যে অপরাধীকে দেখেছে। যে দেখেছে সেও পুরোপুরি ভালোভাবে দেখেনি, এমনকি অজিতও দেখেছে অনেকটা দূর থেকে। তাকে চেনার উপায় নেই। তার মানে তোমাদের সেই ভুতুড়ে বাড়িতে আসলে ভূত থাকে না, মানুষ থাকে, তাই তো? হ্যাঁ সত্য, মানুষ থাকে, আর মানুষই ওই খুনটা করেছে। তবে এখন সমস্যা হলো তাকে খুঁজে বার করবো কি করে। কেন? ঠাকুরপো তো বলেছিল ওই বাড়িতে নাকি কিছু একটা লুকিয়ে রাখা আছে, আর তার জন্য অপরাধী আবার ওখানে আসবে, আর তখনই তোমরা তাকে ধরবে। অপরাধী আসছে না সত্য, অপরাধী বোধহয় বুঝতে পেরেছে আমরা পুলিশ পাহারা বসিয়েছি, তাই সে আর আসছে না। তাহলে একটা কাজ করো, এমন কোনো একটা ব্যবস্থা করো যাতে সবাই বুঝতে পারে যে পুলিশি পাহারা তুলে নেওয়া হয়েছে, তাহলেই সে আসবে। আর ওই বাড়িতে তোমরা আরো একবার যাও, গিয়ে ওইখানটা খুঁজে দেখো। তোমরা যদি ওখান থেকে খুঁজে আসো তাহলে অপরাধী মনে করবে যে তোমাদের তদন্ত শেষ হয়ে গেছে, তোমরা জিনিসটা হয় খুঁজে পেয়ে গেছো, না হলে খুঁজে না পেয়ে চেষ্টা ছেড়ে দিয়েছো। তারপরে সে আবার একটা সুযোগ পাবে। বৌঠান কথাগুলো বলে আবার চলে গেল, আর ব্যোমকেশ চা খেতে খেতে চুপ করে কি যেন ভাবতে লাগলো, কিন্তু আমায় কিছুই বলল না। এরপরে প্রায় আরও সপ্তাহখানেক কেটে গেল, কিন্তু আমরা কিছুই জানতে পারলাম না। একদিন সকালে ব্যোমকেশ একটু উচ্ছ্বসিত হয়ে আমাকে তার ঘরে ডেকে পাঠালো। আমি ঘরে ঢুকতেই দেখতে পেলাম ব্যোমকেশের মুখে একটা ঔজ্জ্বল্য। ব্যোমকেশ বোধহয় কোনো একটা ব্যাপার নিয়ে বেশ খুশি হয়েছে, তাই আমিও হাসতে হাসতে বললাম, আরে কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, তোমার মুখটায় এমন হাসি? মনে হচ্ছে অপরাধীর সন্ধান পেয়ে গেছো। হ্যাঁ অজিত, হ্যাঁ অজিত, অপরাধীর সন্ধান পেয়ে গেছি। আসলে অপরাধী যে কি সেটা তুমি ধারণা করতে পারবে না, তবে একটা গোটা দল পেছনে রয়েছে। তবে তাদের মধ্যে একজনকে আমরা ধরতে পেরেছি। কি করে ধরলে ব্যোমকেশ? তোমার জগন্নাথবাবুকে মনে আছে? সেই যে জগন্নাথবাবু যার ছেলে জগদীশ একদিন জানলা থেকে ওই বাড়ির ব্যালকনিতে কাউকে দেখতে পেয়েছিল। হ্যাঁ মনে আছে, ওই ভদ্রলোকই তো আমাদের টেলিফোন নাম্বারটা দিয়ে সাহায্য করেছিলেন, না হলে তো আমরা অপরাধীদের ওভাবে পালিয়ে যাওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না। তাহলে তোমার এটাও মনে আছে জগন্নাথবাবুর বাড়িটা ওই ভুতুরে বাড়ির ঠিক পাশে? আমি ওই বাড়িটার পেছনের দিকটা ভালোভাবে খুঁজে দেখেছি অজিত, সেখানে কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি, এমনকি অন্য কিছু পাওয়া যায়নি যা থেকে অনুমান করা যায় অপরাধী পেছনের দিক থেকে পালিয়েছে। পেছনের দিকে পাঁচিলটা সামান্য উঁচু, সেখান থেকে পালিয়ে যাওয়াটাও সহজ নয়। তার চেয়ে জগন্নাথবাবুর বাড়ির পাশেরটা নিচু ছিল।
সেখান থেকে অনায়াসেই পাঁচিল টপকে পালানো যায়। সত্যের কথা মতো আমি পুলিশের পাহারা তুলে ফেলি এবং দাসবাবুকে নিয়ে ওই বাড়ির ভেতরে ঢুকে 4-5টা খুঁজে দেখি। একসময় বাড়ির বাইরে এসে আশেপাশে কয়েকজনের সাথে কথাবার্তা বলি এবং সকলকে জানাই ওই বাড়িতে আমরা কিচ্ছু খুঁজে পাইনি। আমরা যা অনুমান করেছিলাম তা হয়তো মিথ্যে। আমরা এই কেসটা ছেড়ে দিচ্ছি আর পুলিশের পাহারাও তুলে নিচ্ছি। তারপরে কি হলো? অপরাধী এলো? সবার সামনে পুলিশি পাহারা তুলে নেওয়ার কথা বললেও একজন কিন্তু সে বাড়িতে রাতের বেলা অপেক্ষা করত, যে বাড়িতে আমি তোমায় থাকতে বলেছিলাম। সে ভদ্রলোককে ভালোভাবে বলে দেওয়া হয়েছিল যেন এই কথাটা তিনি কাউকে না বলেন। ভদ্রলোক বাড়িতে একাই থাকতেন, তাই সেক্ষেত্রে তার খুব একটা অসুবিধা হয়নি। আর সেদিন রাতেই ঘটল ব্যাপারটা। যে পুলিশ অফিসারকে আমি ওখানে থাকতে বলেছিলাম সেও বাড়ির ব্যালকনিতে একজনকে দেখতে পেয়েই বাড়ি থেকে বেরিয়ে আসে, তারপর সুযোগ বুঝে বাইরের সিঁড়ি দিয়ে ব্যালকনির কাছে উঠে যায়। ঘরের দরজা তখন খোলা রয়েছে। সে দরজার কাছে অপেক্ষা করতে থাকে। একটু পরেই ঘরের ভেতর থেকে একজন একটা পুতুল নিয়ে বাইরে বেরিয়ে আসে। তোমার বোধহয় মনে আছে অজিত, তন্ময়ের ঘরে কিন্তু একটা পুতুল ছিল। আমরা সেটাকে অতি সাধারণ একটা পুতুল ভেবে তেমন গুরুত্বই দিইনি, কিন্তু ওই পুতুলটাই ছিল কিন্তু আসল। ওই পুতুলের ভেতরে সেলাই করে সোনার সমস্ত কিছু রাখা হয়েছিল। এবার সমস্যা হলো অপরাধী কি করে জানতে পারলো ওই পুতুলটার মধ্যে সোনার জিনিসগুলো রয়েছে। আমার মনে হয় সে আমাদের মতো ঘরটা খুঁজে দেখেছে, তারপর পুতুলটাকে কোনোভাবে হাতে তুলে নিতে সেটা ভারী বলে মনে হয়, সেটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তখনই আমাদের মোতায়েন করা পুলিশ অফিসারটি তাকে গ্রেফতার করে। তবে তুমি অনুমান করতে পারছো অজিত সে অপরাধীকে? আমি ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে দেখলাম ব্যোমকেশের মুখে একটা হাসি, বড্ড রহস্যময় হাসিটা। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তাই বললাম, কিন্তু ব্যোমকেশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো বলো তো? অপরাধীটা আসলে কি? ব্যোমকেশ দুটো হাত চেয়ারের পেছন দিকে রেখে আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমাদের রেখে আসা সেই পুলিশ অফিসারটি আসলে গ্রেফতার করেছিল জগন্নাথ বাবুকে। ব্যোমকেশের কথা শুনে আমি বেশ অবাক হলাম। সে কি, জগন্নাথবাবু এই সমস্ত কিছু করেছে? তার মানে সেদিন জগদীশ আসলে তার বাবাকে দেখেছিল? না অজিত, জগদীশ আসলে যাকে দেখেছিল সে জগন্নাথ বাবু ছিল না, সে ছিল অন্য কেউ। আগেই বলেছি গোটা ব্যাপারটার মধ্যে অনেকেই রয়েছে। চুরিটা অন্য কেউ করেছিল, তবে তন্ময় রায়কে এখানে থাকতে দেওয়ার ব্যবস্থাটা করেছিলেন জগন্নাথ বাবু। ওই বাড়িটাকে ভুতুরে বলে চালিয়ে দেওয়ার পেছনেও বোধহয় তার হাত কিছুটা রয়েছে। এই ব্যাপারগুলো আমি পরে জানতে পেরেছি। সেখানে থাকলে তার কাজের সুবিধা হবে, আর কেউ তাকে সন্দেহ করতে পারবে না। তবে কোনটা কিন্তু তিনি করেননি, করেছিল অন্য কেউ। তন্ময় রায়ের সাথে চুরি যাওয়া জিনিসপত্রগুলো নিয়ে একটা ঝামেলা হয়। ওদের মধ্যে তন্ময় রায় সেগুলো বের করে দিতে অস্বীকার করেন, আর তখনই সেই খুনি তন্ময় রায়কে খুন করে। তারপর সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। আমার মনে হয় সে খুঁজে দেখেছিল, কিন্তু সোনার জিনিসগুলো সে ঘরের মধ্যে পায়নি। তারপর সেই কাজটা করতে থাকেন জগন্নাথবাবু নিজে। আমার মনে হয় তুমি যাকে দেখেছিলে সে জগন্নাথবাবুই ছিল, আর অপরাধীকে সেদিন পালিয়ে যেতে সাহায্য করেছিল জগন্নাথবাবু নিজে। পুলিশের কাছেই সমস্ত কিছু তিনি নিজেই স্বীকার করেছেন। আশা করছি কিছুদিনের মধ্যেই দলের বাকিদেরও গ্রেফতার করা যাবে। এই কারণেই কি ওই একটা দিনের পর ওই বাড়িতে আর অপরাধী কখনো ফিরে আসেনি? কারণ জগন্নাথবাবু জানতেন আশেপাশে পুলিশের পাহারা রয়েছে। তাছাড়া তুমি ব্যাপারটা দেখছো, তাই তিনি আর কোনো রকম বিপদ বাড়াতে চাননি। যেই তুমি বললে চেষ্টা ছেড়ে দিয়েছো, সেদিন রাতেই তিনি নিজে এসে ওটা খুঁজে নিয়ে যেতে চাইল। তবে একটা কথা কিন্তু মানতেই হবে অজিত, অপরাধীদের মস্তিষ্ক আমাদের মতো সত্যান্বেষীদের চেয়ে খুব একটা কম নয়। কিন্তু আমরা যেটা খুব সহজে খুঁজে বার করতে পারিনি, সেটা কিন্তু জগন্নাথবাবু খুব সহজেই খুঁজে বার করে ফেলেছিলেন। এমন একটা অপরাধের সঙ্গে টক্কর দিতে বেশ ভালো লাগে অজিত। তবে আজকাল আর এমন অপরাধী খুঁজে পাওয়া যায় না। তুমি এই কথাটা কিন্তু মাঝে মাঝেই বল, কিন্তু আসলে কি বলতে চাও বলো তো? তুমি অপরাধের প্রশংসা করো নাকি অন্য কিছু? ব্যোমকেশ আমার কথায় হেসে উঠল। একটু পরেই বৌঠান এসে আমাদের ঘরে ঢুকল। ব্যোমকেশকে ওভাবে হাসতে দেখে বলল, কি ব্যাপার বলো তো? আজ বেশ খুশি খুশি বলে মনে হচ্ছে। সেই কেসটা কি সমাধান হয়ে গেছে? হয়ে গেছে, সত্য হয়ে গেছে। তুমি যেটা বলেছিলে আমি সেটাই করেছিলাম, আর তারপরে অপরাধী নিজেই এসে ধরা দিল। তবে এখনও দলের অনেকে ধরতে বাকি রয়েছে, তাদের সবাইকে ধরা যাবে। তবে একটা ব্যাপার সত্য। ব্যোমকেশের এই কথায় বৌঠান আর আমি দুজনেই ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ বলল, ওই বাড়িতে পুতুলটাকে দেখে কিন্তু আমারও একটু খটকা লেগেছিল, তবে আমি ভাবতে পারিনি পুতুলটার মধ্যেই সোনার জিনিসগুলো লুকিয়ে রাখা রয়েছে। তন্ময় রায় খুব মাথা খাটিয়ে কাজটা করেছিল, তবে তাকে খুন হতে হলো আচমকা। সত্য, তুমি যদি আমায় সেদিন ওই কথাটা না বলতে, তাহলে হয়তো আমরা এখনও এইভাবেই অপেক্ষা করে যেতাম।
অপরাধীর জন্য, আর জগন্নাথবাবু অপেক্ষা করে যেতেন আমাদের এই কেসটা থেকে সরার জন্য। তারপরে তিনিও বাড়িতে এসে জিনিসগুলো উদ্ধার করার চেষ্টা করতেন। ব্যাপারটা এত তাড়াতাড়ি মিটতো না।